আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমনটা হবে না। তুমি আমাকে ভীষণভাবে হার্ট করেছ অয়ন্তী, যেটার ক্ষত এত সহজে ভালো হওয়ার নয়। অয়ন্তী জাহানের কাছে এসে জাহানের হাত দুটো ধরে অনবরত চোখের জল ফেলতে ফেলতে বলতো, আর এমনটা হবে না, আমি কথা দিচ্ছি। এবারের মতো ক্ষমা করে দিন। আমি ভয়ে ছিলাম, যার জন্য বলতে গিয়েও বলতে পারিনি। আমার উপরে ভয়টাই তোমার অবিশ্বাসের কারণ অয়ন্তী। আমায় তুমি অবিশ্বাস করো দেখেই ভয়ে বলতে পারোনি তুমি কথাটা। যদি বিশ্বাস করতে তাহলে আজ অন্য কারোর কাছ থেকে এমন নোংরা ইঙ্গিতের মাধ্যমে কথাগুলো শুনতে হতো না আমাকে। তার আগেই তাকে থামিয়ে দিতাম। এমনটা আর কখনো হবে না। এখন থেকে সব কথা আপনাকে বলবো, কথা দিচ্ছি। জাহিন অয়ন্তীর হাতটা নিজের হাত থেকে সরিয়ে দেয়। অয়ন্তী একবার হাতের দিকে চেয়ে অশ্রুসিক্ত নয়নে জাহিনের পানে তাকালো। জাহিন প্রচন্ড অভিমানী মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে বলে, চিন্তা করো না, আমি এমন স্বামী নই যে আমার স্ত্রীকে আমি অবিশ্বাস করব। তবে এতটুকু আক্ষেপ, আমার স্ত্রীর আমার উপরে বিন্দু পরিমাণ বিশ্বাস নেই, যেটা এই ঘটনার প্রেক্ষিতে জানতে পারলাম। বলেই জাহিন ঘর থেকে বেরিয়ে যায়। অয়ন্তী কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে জাহিনের পিছু পিছু গেল। ছেলেকে নিচে নামতে দেখে জোহরা বেগম বসা থেকে উঠে ছেলের কাছে এসে চিন্তিত গলায় বলল, কি হয়েছে তোদের দুজনের মাঝে? জাহিন ভরাট গলায় বলল, কিছু হয়নি মা। বলেই সদর দরজার দিকে অগ্রসর হলো। অয়ন্তী দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেতামশাই নেতামশাই বলে নামছে। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ভয় নেই আজ অয়ন্তীর। মনে সে অস্থির হয়ে ছুটে চলেছে স্বামীর কাছে। বাড়ির সবাই জাহিন আর অয়ন্তীর মান অভিমানগুলা অবাক চোখে দেখছে। অয়ন্তী সদর দরজা পেরিয়ে বাইরে আসলো। ততক্ষণে জাহিন গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে। গাড়ি চলতে শুরু করলো। অয়ন্তী গাড়ির পিছু নিতে গিয়েও নিল না। ততক্ষণে গাড়ি যে তার নৈকট্যের বাইরে চলে গেছে। জাহিন গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মনে মনে আওড়ালো, সরি অয়ন্তী, আমি চাইলেই তোমাকে বুকে টেনে নিতে পারতাম, কিন্তু আমি চাই তুমি যেন সম্পর্কে বিশ্বাস থাকার মানেটা বুঝতে পারো। যেই সম্পর্কের মাঝে বিশ্বাস নেই সেই সম্পর্কের শেকড়ের মাটি যে খুব নরম হয়। আর আমি চাই না আমাদের সম্পর্কের শেকড়ের মাটি নরম হোক। এই জন্য তোমাকে ক্ষণিকের জন্য হলেও কষ্ট সইতে হবে, বুঝতে হবে একটা সম্পর্কের মাঝে বিশ্বাসের মর্যাদা কতটুকু। ফলে না হয় তোমার এই ক্ষণিকের কষ্টটুকু আমার ভালোবাসা দিয়ে মুছে দেব। ততক্ষণ তুমি একটু কষ্ট পাও। জাহিনের গাড়ি মিলিয়ে যায়। জাহিন ইচ্ছে করেই বাড়ি থেকে বের হয়ে গেছে। চোখের সামনে অয়ন্তীর কান্না দেখতে পারবে না, তাই এই পন্থা বেছে নিয়েছে। বাড়ির সবাই বের হয়ে আসলো। অয়ন্তী শাশুড়ি মায়ের কাছে এসে কান্নারত অবস্থায় চেঁচিয়ে বলল, মা, উনি আমার উপরে রাগ করে চলে গেছেন মা। বিশ্বাস করুন মা, আমি ওনাকে আঘাত করতে চাইনি, কিন্তু কি করে যে হয়ে গেল এমনটা আমি সত্যি বুঝতে পারিনি। জোহরা বেগম অয়ন্তীর মুখটা দুহাত দিয়ে ধরে মলিন গলায় বলল, সব ঠিক হয়ে যাবে অয়ন্তী, তুমি শান্ত হও। অয়ন্তী পাগলের ন্যায় বলল, না মা, উনি আমার উপরে খুব রাগ করেছেন। উনি আমাকে আর আগের মতো ভালোবাসবেন না মা। উনি আমাকে আর ওনার কাছে টেনে নিবেন না। আমি ওনার অবহেলাগুলো সহ্য করতে পারবো না। জোহরা বেগম পাগল প্রায় অয়ন্তীকে বুকের মাঝে চেপে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে অয়ন্তী, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু শান্ত হও, আমি জাহিনকে বোঝাবো। অয়ন্তী এক নাগারে শুধু একটা কথাই বলে যাচ্ছে, উনি আমার উপরে খুব রাগ করেছেন মা, খুব। আর ভালোবাসবেন না উনি আমাকে। বাড়ির সবাই অয়ন্তীকে বোঝাতে ব্যস্ত হয়ে পড়েছে। জাহিনকে একের পর এক কল করা হচ্ছে, কিন্তু একটা কলও ধরল না। হঠাৎ দুজনের মাঝে কি নিয়ে ভুল বোঝাবুঝি হলো বুঝতে পারছে না কেউ। অয়ন্তীকে প্রশ্ন করলে অয়ন্তী কোনো উত্তর দেয় না। নুহাসকে কল করা হলেও বলে এ বিষয়েও কিচ্ছু জানে না। নুহাস ইচ্ছে করে এই কথাটা বলেছে যাতে করে বাড়ির কেউ আবার বিষয়টা অন্যভাবে না নেয়। যেহেতু অয়ন্তী জাহিন কিছু বলছে না কাউকে, অয়ন্তী কান্না করতে করতে একসময় ক্লান্ত হয়ে ঘুমে ঢলে পড়ে। জোহরা বেগম অয়ন্তী চোখের কোণায় জমে থাকা পানিটা মুছে দিয়ে গায়ে কম্বল টেনে দিয়ে একে একে সবাই রুম থেকে বের হয়। জোহরা বেগম সবার উদ্দেশ্যে বলে, ও ঘুমাক আর জাহিন আসুক, তারপর ওর সাথে কথা হবে। কি হয়েছে দুজনের মাঝে যে মেয়েটা এভাবে পাগলের মতো কান্না করলো? জাহিন আসলো রাত 10:30টার দিকে। কলিং বেল বাজার সাথে সাথে বাড়ির কাজের লোক দরজা খুলে দিল। জাহিন ভেতরে ঢুকে মাকে সোফায় বসে থাকতে দেখেও না দেখার ভান করে কিছু না বলে চলে যেতে নিবে, তখনই জোহরা বেগম গুরুগম্ভীর গলায় বললেন, দাঁড়া। জাহিন দাঁড়িয়ে পড়ে। জোহরা বেগম ছেলের মুখোমুখি হয়ে বলল, কি হয়েছে তোদের মাঝে যে মেয়েটা এভাবে পাগলের মতো কান্না করলো? জাহিন ঠান্ডা গলায় বলল, কিছু হয়নি মা। কিছু হয়নি যখন, তাহলে অয়ন্তী কি এমনি এমনি কান্না করেছে? মা, খুব ক্লান্ত লাগছে আমার, আমি উপরে গেলাম। জাহিন পা বাড়াতে নিলে জোহরা বেগম বলেন, অয়ন্তীকে রুমে নিয়ে যা। জাহিন মায়ের দিকে ফিরে বলল,
কোথায় ও? আমার ঘরে ঘুমিয়ে আছে। জায়ান একটা টু শব্দ না করে মায়ের রুমে এসে ঘুমান্ত আয়ান্তিকে এক পলক দেখে পাজা কোলে তুলে নিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে মাকে উদ্দেশ্য করে বলল। খেয়েছে ও? জোহরা বেগম রাগী গলায় বলল। তোর কি মনে হয়? কাউকে দিয়ে ওর খাবারটা উপরে পাঠিও। জায়ান আয়ান্তিকে নিয়ে নিজেদের ঘরে এসে আয়ান্তিকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দেয়। এই মেয়ের তো আবার স্বভাব খারাপ, অন্য জায়গা থেকে এনে আরেক জায়গাতে শোয়ালে ঘুম ভেঙে যায়। জায়ান ঝুঁকে আছে আয়ান্তির দিকে, এক ধ্যানে তাকিয়ে আছে বউয়ের দিকে। কান্না করার ফলে মুখের অবস্থা নাজেহাল বানিয়ে ফেলেছে মেয়েটা। চোখের জলের সাথে কাজল মিশে একাকার হয়ে গেলে কালো দাগ বসে গেছে। জাহিন আয়ান্তির গালে হাত রেখে বুড়ো আঙ্গুল দিয়ে চোখের কোণায় স্পর্শ করে নিচু হয়ে আয়ান্তির বন্ধ দু চোখের পাতায় চুমো বসায়। বুঝতে পারছে অতিরিক্ত কষ্ট দিয়ে ফেলেছে মেয়েটাকে, কিন্তু কিছু করার নেই। আয়ান্তিকেও বুঝতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কটা গাড়ির চাকার মতো, চাকা দুটো যদি উঁচু নিচু হয়ে থাকে তাহলে সেই সম্পর্কটা ধসে পড়বে, তখনই শক্ত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে না। তাই দুজনের উপরেই সমান আস্থা রাখতে হবে। জাহিন ফ্রেশ হয়ে আন্টিকে আস্তে আস্তে ডাকে। রাত অনেক হয়েছে, এবার খাওয়া দরকার। অতিরিক্ত কান্না করার ফলে হয়তো পেটের খাবার এতক্ষণে মজে গেছে। জাহিন আন্টির দুগালে আলতো হাতে চাপড় মেরে বলল, অয়ন্তী ওঠো এবার। আন্টি পিটপিট চোখে তাকালো। চোখের সামনে জাহিনের প্রতিচ্ছবি দেখে চোখ বড় বড় করে তাকে লাফিয়ে শোয়া থেকে উঠে বসে ভাঙ্গা গলায় বলল, নেতামশাই। জাহিন উঠে দাঁড়িয়ে অন্যদিকে ফিরে বলল, ফ্রেশ হয়ে আসো, যাও খেতে হবে। আয়ান্তির ঠোঁট ভেঙে আসছে। এত রাগ যে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। কি এমন ভুল করেছে যে এতটা রেগে থাকতে হবে তার প্রতি, আর এত দরদ দেখাতে হবে না? সে না খেলে তার কি? আয়ান্তির কোনো রেসপন্স না পেয়ে জাহিন আয়ান্তির দিকে ফিরে কপট রাগ দেখিয়ে বলে, কি হলো, এভাবে বসে আছো কেন? যদি ভেবে থাকো না খেয়ে তুমি নিজের শরীর খারাপ করবে, তাহলে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, কারণ আমি আমার কাজকর্ম ছেড়ে তোমাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে পারবো না অয়ন্তী। আয়ান্তি মুখ ঘুরিয়ে বলল, আমার খিদে নেই, খাবো না আমি। কিন্তু আয়ান্তির পেটে ইঁদুর দৌড়াচ্ছে। দুপুরে খেয়েছিল, এরপর আর কিছু খাওয়া হয়নি পানি ছাড়া। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। এমে তো উল্টো তার উপরে ছুরি ঘুরাচ্ছে। জাহিন আয়ান্তিকে পাজাকলে তুলে নিয়ে কঠিন গলায় বলল, ফ্রেশ হওয়া দরকার নেই, এভাবেই খাবে তুমি। আয়ান্তি ছটফট করতে করতে বলল, বলছি তো আমি খাবো না। জাহিন আয়ান্তিকে এনে সোফায় বসিয়ে খাবারের প্লেটটা এগিয়ে দিয়ে বলল, নাও খাওয়া শুরু করো। আয়ান্তি অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে, যার অর্থ সে খাবে না। জাহিন তা দেখে বলল, কি হলো, খাওয়া শুরু করো। বলছি তো আমি খাবো না। জাহিন দাঁতে দাঁত চেপে বলল, একদম নাটক করবে না অয়ন্তী, চুপচাপ খাও। আয়ান্তি চেঁচিয়ে বলল, আমি না খেলে আপনার তাতে কি? জাহিন টি শার্টের হাতা কোণই পর্যন্ত তুলে থমথমে গলায় বলল, তুমি খাবে, তোমার ঘাড়ও খাবে, ওয়েট। জাহিন নিজেই ভাত মাখিয়ে বাহাত দিয়ে অয়ন্তীর মুখ চেপে ধরে জোর করে এক লোকমা খাবার খাইয়ে দেয় অয়ন্তীকে। এরপর অয়ন্তী আর একটা টু শব্দ করলো না, চুপচাপ জাহিনের হাতে খেয়ে নিল। অয়ন্তী জাহিনকে জিজ্ঞাসা করলো জাহিন খেয়েছে কিনা, কিন্তু জাহিন উত্তর দিল না। জাহিন তো জোর করে তাকে খাইয়ে দিয়েছে। এবার কি জাহিনকে তার সাথে কথা বলানোর জন্য সাঁড়াশি দিয়ে জাহিনের মুখ খুলতে হবে? জাহিন আর অয়ন্তী শুয়ে আছে, তাদের মাঝে এক হাত দূরত্ব। জাহিন পাশ ফিরে শুয়ে আছে। অয়ন্তী বারবার জাহিনের দিকে তাকাচ্ছে, যদি একবার তার দিকে ফিরে এই আশায়। কিন্তু আফসোস, জাহিন একটিবারের জন্য ফিরল না। অয়ন্তীর বুক ভার হয়ে আসছে। এত অভিমান, এত রাগ, মানছে সে একটা ভুল করে ফেলেছে, তাই বলে এভাবে মুখ ঘুরিয়ে থাকবে? অয়ন্তীর চোখের কোণা ভিজে উঠেছে। বেরিয়ে আসলো দীর্ঘ নিঃশ্বাস। কান্না করতেও পারছে না প্রাণ খুলে। অয়ন্তীর নাক টানার শব্দ শুনে জাহিন চোখ মেলে তাকায়। বুঝতে পারলো অয়ন্তী নিঃশব্দে কান্না করছে। মেয়েটাকে এবার থামানো দরকার, অনেক কান্না করেছে আর না। জাহিন অয়ন্তীর দিকে ফিরে নরম গলায় বলল, কি হয়েছে, এভাবে কান্না করছো কেন, না ঘুমিয়ে? অয়ন্তী নিজেকে আর ধরে রাখতে পারলো না, চোখের উপরে হাত রেখে হাউমাউ করে কেঁদে উঠল। জাহিন তৎক্ষণাৎ অয়ন্তীর ছোট্ট দেহটা টেনে এনে নিজের বুকে ফেলে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলল, হয়েছে তো, আর কান্না করতে হবে না, অনেক কান্না করেছো, এবার থামো। অয়ন্তী কাঁদতে কাঁদতে বলল, আপনি আমার উপরে খুব রেগে আছেন তাই না? কে বলেছে আমি রেগে আছি তোমার উপরে? আপনার ব্যবহারই বলে দিচ্ছে। জাহিন অয়ন্তীকে নিজের বুক থেকে সরিয়ে বেডে শুয়ে দিয়ে অল্প ঝুঁকে অয়ন্তীর কপালে চুমু এঁকে দিয়ে বলল, তা আমার এই ব্যবহারটা কি বলছে এখন? বিশ্বাস করুন, ওই লাবিবের সাথে আমার কোনো যোগাযোগ নেই ওই দিনের পর থেকে। বুঝেছি। আর সত্যি আমার ওপরে রেগে নেই তো আপনি? রেগেছিলাম, কিন্তু পরে ভাবলাম স্বামীদের বেশি রেগে থাকতে নেই,
বউয়ের উপরে, তাতে মহব্বত কমে যায়। অয়ন্তী জাহিনকে নিচের উপর থেকে সরিয়ে বসে মলিন গলায় বলল, আপনি একজন বাজে স্বামী যে শুধু বউকে কষ্ট দেয়। জাহিন নৈশব্দে হেসে অয়ন্তীর কোমর জড়িয়ে ধরে নিচের কোলে এনে বসিয়ে মিহিস্বরে বলল, শুধু কষ্ট দেয়াটা চোখে পড়লো, ভালোবাসাটা চোখে পড়লো না। ভালোবাসলে এভাবে ছেড়ে চলে যেতেন না। গেলাম কোথায়? সেই তো ঘুরে ফিরে তোমার কাছেই ফিরে আসলাম। অয়ন্তী নিজেকে জাহিনের কাছ থেকে ছাড়ানোর প্রয়াস চালিয়ে বলল, ছাড়ুন আমাকে, জুতা মেরে এখন গরুদান করতে হবে না। জাহিন ছাড়ল না, বরং অয়ন্তীকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরল। অয়ন্তী ক্রমাগত জাহিনের বাহুডোর থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছে। তাকে কষ্ট দিয়ে এখন এসেছে মলম লাগানোর জন্য। লাগবে না তার মলম। অয়ন্তী। জাহিনের কোমল কণ্ঠে গাঢ় ডাক শুনে অয়ন্তী শান্ত হয়ে পড়ে। শরীরে বয়ে যায় এক শীতল ঢেউ। জাহিনের এই ডাক অয়ন্তীর সাধ্য নেই উপেক্ষা করা, তাই আনমনেই বলে, আমার কিছু চাওয়ার আছে তোমার কাছ থেকে অয়ন্তী। আপনাকে দেওয়ার মতো আমার কাছে এমন কিছু নেই নেতামশাই। আছে, তোমার কাছেই আছে, যেই চাওয়াটা তুমি আমার পূরণ করতে পারবে। কি সেটা? আমার বাচ্চা চাই, আমি বাবা হতে চাই অয়ন্তী। অয়ন্তীর সমস্ত কায়া কেঁপে ওঠে, লজ্জায় মাথা নুয়ে নেয়, গলার স্বর কাঁপছে। অয়ন্তীর শরীরে কম্পন বুঝতে পেরে জাহিন মৃদু হেসে বলল, কিছু বলবে না তুমি? অয়ন্তী নিচু গলায় বলল, কি বলবো? তুমি তো বলবে। তুমি চাও না আমাদের কোল আলো করে একটা ছোট্ট প্রাণ আসুক, যেই প্রাণটা আমাদের চোখের সামনে বেড়ে উঠবে ধীরে ধীরে। অয়ন্তী নিচু গলায় বলল, চাই। তাহলে চলো একটা ছোট্ট প্রাণ তোমার দেহের মাঝে আনার ব্যবস্থা করি। অয়ন্তী আঁকড়ে ধরে নিচের পরিহিত শাড়ির কোনা ধীর গলায় বলল, পারবো তো এই দায়িত্ব পালন করতে। জাহিন অয়ন্তীকে নিচের দিকে ঘুরিয়ে অয়ন্তীর মুখটা নিজের শক্তপোক্ত হাতের মুঠোতে নিয়ে মজার ছলে বলল, বুড়ো হয়ে যাচ্ছি তো আমি, এখন যদি বাপ ডাক না শুনি তাহলে কখন শুনবো? অয়ন্তী ফিক করে হেসে বলল, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন কে বললো? আমি বলেছি। কেন চোখে পড়ছে না আমি যে বুড়ো হয়ে যাচ্ছি? অয়ন্তী জাহিনের মাথার চুলগুলা এলোমেলো করে দিয়ে বলল, একদমই না, আপনি আমার চোখে একজন সুদর্শন পুরুষ মানুষ। জাহিন অয়ন্তীর নাকের সাথে নাক ছুঁয়ে মোহনীয় গলায় বলল, তাহলে তোমার চোখে দেখা এই সুদর্শন পুরুষ মানুষটির ইচ্ছেটা পূরণ করো। বলেই জাহিন অয়ন্তীকে বেডে শুয়ে দেয়। অয়ন্তী খামচে ধরল জাহিনের টি শার্ট। জাহিন অয়ন্তীর কপালে সশব্দে গভীর এক চুম্বন বসায়, পরপর চোখের পাতায় দুগালে চিবুকে। জাহিন মুখ ডুবিয়ে দেয়। অয়ন্তী গলার ভাঁজে একে একে ভালোবাসার গভীর ছোঁয়া বয়ে যাচ্ছে অয়ন্তীর গলা জুড়ে। জাহিনের খোঁচা খোঁচা দাঁড়িয়ে অয়ন্তীর নরম দেহে স্পর্শ করলে অয়ন্তী মৃদু আওয়াজ করল। মুখ তুলে তাকায় জাহিন, চোখ ভেসে উঠে প্রিয়তমার রক্তিম মুখখানা। জাহিন মুস্কি হেসে এগিয়ে যায় অয়ন্তীর অধর জোড়ার দিকে। অয়ন্তীর এক হাত জাহিনের পিঠে আর এক হাত দিয়ে জাহিনের চুল খামছে ধরল। সময়ের পাল্লার সাথে জাহিনের অবাধ্য হাতের বিচরণ বইতে শুরু করলো নিজের একান্ত প্রিয় নারীটির দেহে। নারীটিও তার প্রিয় মানুষটির গভীর পুরুষালে ভরা আদরে হাতের পরশ পেয়ে ক্ষণে ক্ষণে নিজের সমস্ত কায়া কেঁপে উঠছে। দুটো মানবী এক মাদকতায় ভরা জোয়ারে ভেসে চলছে রাতের গভীর মাত্রায়। নতুন দিনের সূচনা। ক্যালেন্ডারের পাতায় চলছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ। ঘড়ির কাঁটা 7:30 ঘরে। সূর্যের দেখা মেলেনি এখনো। চারিপাশ ঢেকে আছে ঘন কুয়াশায়। পাখিরা এই ঠান্ডায় নিজ নিজ থেকে বের হয়নি এখনো, কিন্তু মানুষজন তার জীবিকা নির্বাহের জন্য বের হয়েছে এই কনকনে ঠান্ডার মাঝে। বাইরে মানুষের কোলাহলের শব্দ কানে এসে পৌঁছাতে জাহিনের ঘুমের মাত্রা পাতলা হয়ে আসছে। ঘুমের মাঝে বুকের বাম পাঁজরের স্থানটা ভারী অনুভব করলো। বাহারটা চাইলেও নাড়াতে পারছে না, পুরো অবশ হয়ে গেছে। যার দারুণ জাহিন শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। জাহিন আধবোঝা অবস্থায় চোখ মেলে তাকিয়ে নিচের বুকের উপরে তাকায়। অয়ন্তী তার বুকে মাথা রেখে গভীর ঘুমিয়ে আছে। জাহিন তা দেখে পুনরায় চোখ বন্ধ করে এবার পুরোপুরি ভাবে চোখ মেলে ঘুমন্ত অয়ন্তীর দিকে তাকায়। ভেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। অয়ন্তীর ভারী উত্তপ্ত নিঃশ্বাস জাহিনের গলার কাছটায় আশ্রে পড়ছে। রাতে দুজনের একান্ত মিষ্টি মুহূর্তগুলো মনে পড়তে জাহিনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ভেবেছিল নিজের হৃদয়ের গহীনে কাউকে স্থান দিবে না, কিন্তু উপরওয়ালা যে ওর জন্য অন্য কিছু ভেবে রেখেছিল সেটা কে জানতো। এই মেয়েটা যদি তার জীবন থেকে চলে যায় তাহলে সত্যি সে পাগল হয়ে যাবে। আপন মানুষকে হারানোর যন্ত্রণা জাহিন 5 বছর ধরে সয়ে আসছে। এখন যদি এই যন্ত্রণা আবারও তাজা হয়ে ওঠে তাহলে সেটা সইতে পারবে কিনা সন্দেহ আছে।
জাহিন বাহাতটা অয়ন্তীর ঘাড়ের নিচ থেকে সরিয়ে নিয়ে আসতে চাইলে অয়ন্তী নিজের গুটিয়ে নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে জাহিনকে। জাহিন তা দেখে আর হাতটা সরালো না, তবে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে অয়ন্তীর গালে লাল টকটকে হয়ে থাকা পিম্পলটা ছুঁয়ে দিল। অয়ন্তী বুড়ো কুচকে নেয়। জাহিন অয়ন্তীর বুড়ো কুচকানোকে বড্ড উপভোগ করলো। পুনরায় জাহিন অয়ন্তীর নাকে ঠোঁটে আলতো করে ছুঁয়ে দেয়। তাতে অয়ন্তীর ঘুমে ব্যাঘাত ঘটল। পিটপিট চোখে অয়ন্তী তাকালো। ভেসে উঠল জাহিনের হাস্য উজ্জ্বল মুখখানা। অয়ন্তী আবারও চোখ বন্ধ করে কিছু একটা মনে পড়তে চোখ বড় বড় করে তাকিয়ে তড়ক করে উঠে বসে বলতে শুরু করলো, কটা বাজে? অনেক বেলা হয়ে গেছে মনে হয়। অয়ন্তী চলে যেতে নিবে, তৎক্ষণাৎ জাহিন অয়ন্তীর হাত চেপে ধরে। অয়ন্তী জাহিনের ব্যবহার দেখে অবাক হয়ে বলল, কি হয়েছে? জাহিনের ভারী কণ্ঠস্বর, এমন করছো কেন? কেমন করছি? এই যে মাছের মতো ছটফট করছো। অয়ন্তী চোখ মুখ কুচকে বলে, মাছের মতো আবার মানুষ কিভাবে ছটফট করে? জাহিন অয়ন্তীকে হ্যাঁচকা টান মেরে নিজের বুকে এনে ফেলে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলে, এত ছটফট না করে শুয়ে থাকো। শুয়ে থাকবো মানে? বাড়ির সবাই কি ভাববে বাড়ির বউ যদি এত বেলা অবধি শুয়ে থাকে? জাহিন চোখ বন্ধ করে বলে, সবাই ভাববে জামাইয়ের সেবা করছে বাড়ির বউ। তা কি ধরনের সেবা করছি শুনি? সবাই তো জানে আপনি একদম সুস্থ আছেন। জাহিন অয়ন্তীকে বেডে শুয়ে দিয়ে অয়ন্তীর দিকে ঝুঁকে নিরেট গলায় বলল, প্রেমের সেবা করছো তুমি। অয়ন্তী ভুরু কুচকে বলে, কি আজব কথা! আপনি এসব আজব আজব কথা কই? অয়ন্তী আর কিছু বলতে পারলো না। তার আগেই তার গলার ভাঁজে জাহিন নিজের মুখ ডুবিয়ে দেয়। অয়ন্তী প্রথম দিকে আবেশে চোখ বন্ধ করে জাহিনের উষ্ণ নরম ছোঁয়াগুলো অনুভব করলেও পরক্ষণে চোখ মেলে তাকিয়ে জাহিনের কাঁধে হালকা চাপড় মেরে শক্ত কণ্ঠে বলে, নেতামশাই, এবার বাড়াবাড়ি হচ্ছে। সরুন, আপনি সারা রাত জ্বালিয়ে মেরেছেন, এখন আবার সকালে শুরু করেছেন। কিছু প্রেম ভালোবাসা নিজের কাছে জমা রাখুন ভবিষ্যতের জন্য। জাহিন অয়ন্তীর কানের লতিতে চুমু এঁকে দিয়ে বলে, তোমার জন্য আমার হৃদয়ের ভান্ডারে জমিয়ে রাখা ভালোবাসাগুলো এত সহজে ফুরবে না অয়ন্তী। অয়ন্তী মুচকি হাসলো। মানুষটা সত্যি দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে। অয়ন্তী কৌতুকের ন্যায় বলল, আপনাকে কিন্তু সবাই পরে রাজনীতিবিদ নয় বউ পাগল বলবে। বললে বলবে, তাদের মুখ তো আর ধরে রাখতে পারবো না আমি। আর বউকে যদি ভালোবাসলে আমাকে বউ পাগল বলে, ঠিক আছে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, হয়েছে, এবার উঠুন। জাহিন মুখ তুলে অয়ন্তীর ঠোঁটে ছোট করে চুমু এঁকে দিয়ে শান্ত গলায় বলল, ভালোবাসি, ভীষণ রকমের ভালোবাসি। অয়ন্তী মৃদু হেসে জাহিনের গালে হাত রেখে জবাব দেয়, ভালোবাসি নেতামশাই, খুব ভালোবাসি আপনাকে। জাহিন অয়ন্তীর হাতটা নিচের গাল থেকে সরিয়ে নিয়ে অয়ন্তীর হাতের পাতায় চুমু বসায়। দুজনে আরো কিছুক্ষণ ভালোবাসার খুনসুটিতে মেতে থাকলো। জাহিন আর দেরি না করে উঠে পড়ে তার 9টার ভেতরে নির্বাচন অফিসে পৌঁছাতে হবে। নির্বাচন অফিসে ত্রিনবের সাথে জাহিন মুখোমুখি হয়েছে। ত্রিনবের চোখ মুখ কেমন রহস্যময় লাগছে। ত্রিনব জাহিনের দিকে দুকদম এগিয়ে এসে বাঁকা হেসে বলল, আপনার সাথে কানাকানি একটু কথা বলতে চাই। যদি আপনার লোকেদের একটু দূরে যেতে বলতেন তাহলে একটু ভালো হতো আর কি। জাহিন মুখ দিয়ে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বলল, ঠিক আছে, শুনি কি বলতে চাও কানাকানি। জাহিন নিজের দলের লোকদের দূরে সরে যাওয়ার জন্য ইশারা করে। ত্রিনব জাহিনের দিকে এগিয়ে আসে, কিন্তু জাহিনের কান সমান হতে পারছে না জাহিনের থেকে খাটো হওয়াতে। জাহিন তো দেখে সশব্দে হেসে ওঠে। ত্রিনব তাতে বড্ড অপমানিত হলো। জাহিন বলল, নিচু হতে হবে বুঝি। ত্রিনব কিছু বলল না, শুধু স্থির চোখে জাহিনের দিকে তাকিয়ে রইল। জাহিন পুনরায় বলল, দেখলে তো, আমার সমসাময়িক হতে হলে তোমাকে কতটা কষ্ট করতে হবে। তবে আজ তোমাকে দেখে বুঝতে পারলাম খাটো মানুষদের মস্তিষ্ক সত্যি কুটনি বুদ্ধি দিয়ে ভরপুর। ত্রিনব নিঃশব্দে হেসে বলল, যাক, কেউ তো আমার কুটনি বুদ্ধির প্রশংসা করলো। তবে এটা মনে রাখবেন, আমার মতো খাটো মানুষ চাইলে আপনার মতো লম্বা মানুষটাকে নিচু করে দিতে পারে। ঠিক যেমন আপনি একটু আগে নিচু হতে চেয়েছেন, ঠিক তেমন। জাহিন চিবিয়ে বলে, তুমি কি বলতে চাইছো সেটা বলো চুপচাপ। ত্রিনব জিভ দ্বারা দাঁতের উপরে পাটি ঘর্ষণ করে অশালীন ভঙ্গিমা নিয়ে বলতে শুরু করলো, আপনার বউয়ের কাহিনী মানে ওই অন্য পুরুষের সাথে পুরো কথাটা ত্রিনব শেষ করতে পারল না। তার আগে জাহিন ত্রিনবের পায়ে গায়ের সর্বস্ব জোর দিয়ে পাড়া দিয়ে বসে। ত্রিনব ব্যথায় চিৎকার করে নিচে বসে পড়ে।
জাহিন ব্যতব্যস্ত হয়ে করুণ গলায় বলল, সরি সরি ত্রিনব, আমি আসলে বুঝতে পারিনি কখন যে তোমার পায়ে পাড়া দিয়ে ফেলেছি। আসলে চারপাশে খুব মশা তো, তাই পা রাখার জায়গা পাচ্ছিলাম না। কখন যে তোমার পায়ে পাড়া দিয়ে বসেছি বুঝতে পারিনি। ইস, খুব ব্যথা পেয়েছো বুঝি? আমার পায়ে আরো শু জুতো, তোমার পায়ে স্যান্ডেল জুতো, যার জন্য ব্যথাটা একটু বেশি পেয়েছো। ত্রিনব ঢের বুঝতে পারছে জাহিন ইচ্ছে করে পড়াটা দিয়েছে। ঠিক আছে, এর শোধও তুলবে। সবকিছু মস্তিষ্কে গেঁথে রাখছে, এগুলার হিসাব কড়াই গন্ডাই তুলবে। ত্রিনব দাঁতে দাঁত চেপে নাকের পাটা ফুলিয়ে বলল। ঠিক আছে আমি। জাহিন খোঁচা দিয়ে বলল, আমি জানি তুমি ঠিক আছো, কারণ তুমি স্ট্রং বয়। কথাটা বলে জাহিন নিজেও হাঁটু ভেঙে বসে ত্রিনবের কানে কানে কিরমির করে বলল, আমার বউকে নিয়ে তোমার এত চিন্তা না করলেও চলবে ত্রিনব। আমার বউয়ের জন্য আমি আছি, তাই তোমাকে কষ্ট করে আমার কানে আমার বউয়ের সম্পর্কে বিষ না ঢাললেও চলবে। রাজনীতিতে বিষ ঢেলে যাচ্ছ, ঢেলে যাও, কিন্তু আমার দাম্পত্য জীবনে তুমি তোমার বিষ ঢালবে আর সেই বিষ আমি গ্রহণ করব, তাহলে তুমি ভুল ভাবছো। তাই নিজের সীমার ভেতরে থাকো ত্রিনব, সীমা লঙ্ঘন করো না। কথাগুলো বলে জাহিন সরে এসে অপরাধী ভাব ধরে বলে, ইস, কতটা ব্যথা পেয়েছে, লাল হয়ে গেছে একেবারে। কথাটা বলে দাঁড়িয়ে নিজের দলের ছেলেকে উদ্দেশ্য করে বলে, এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? অয়েন্টমেন্ট নিয়ে আয়, দেখছিস না বেচারা পায়ে ব্যথা পেয়েছে। ত্রিনব উঠে পা ছাড়া দিয়ে ক্রোধ নিয়ে বলে, লাগবে না অয়েন্টমেন্ট আমার, সব আদিক্ষেত দেখানোর কোনো দরকার নেই। জাহিন দুকাত নাচিয়ে গা ছাড়া ভাব নিয়ে পড়ল। ঠিক আছে, দেখালাম না আদিক্ষেতা, হাসি কেমন, ভালো থাকো। জাহিন চলে যায়। ত্রিনব রাগে চোখে জাহিনের যাওয়ার পানে তাকিয়ে আছে। ত্রিনবের দলের লোক এসে বলল, ভাই, ওই আরামি জাহিদকে কিছু বললে না? কিছু বলবো না, তবে করে দেখাবো। কি করবে? সময় আসলে ঠিক জানতে পারবি। তবে এটা জেনে রাখ, এই জাহিনের জীবনে আসল ভিলেনটা আমিই হব, শুধুমাত্র আমি, আর অন্য কেউ না। জাহিন গাড়িতে এসে নুহাশকে উদ্দেশ্য করে বলে, আমার একজনের খোঁজ লাগবে। কার খোঁজ? তাশিদ শাখাওয়াত লাবিব। নুহাশ চিন্তিত গলায় বলল, কে এটা? যেটা বলেছি সেটা কর, পাল্টা প্রশ্ন করবি না। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। পারিস যদি সন্ধ্যার মধ্যে খোঁজ নিয়ে আমার সাথে দেখা করানোর ব্যবস্থা কর। ঠিক আছে। সন্ধ্যা হয়ে গেছে। পুরো শহর জুড়ে কৃত্রিম আলো জ্বলে ওঠে। রাস্তার ধারে হলদেরাঙা সোডিয়াম লাইটগুলা কুয়াশায় আবৃত হয়ে আছে। তার দিকে লাবিব এক নজরে তাকিয়ে আছে কাজ বিশিষ্ট রেস্টুরেন্টের দোতলা থেকে। যখন জানতে পেরেছে জননেতা শেখ আবরা জাহিন তার সাথে দেখা করতে চেয়েছে, তখন থেকে লাবিবের ভেতরে এক অজানা ভয় কাজ করছে, কিন্তু সেটা কোন বিষয় সেটা বুঝতে পারছে না। চেয়ার টানার শব্দ শুনে লাবিব ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকায়। জাহিনকে চোখের সামনে দেখে ভদ্রতাসূচক লাবিব বসা থেকে উঠে দাঁড়ায়। লাবিবকে দাঁড়াতে দেখে জাহিন বসতে বসতে বলে, আরে আরে উঠছেন কেন, বসুন। লাবিব বসলো। জাহিন অমায়িক গলায় বলল, কেমন আছেন? জি ভালো, আপনি? এই ভালো মন্দ মিলিয়ে আছি। লাবিব নম্র কণ্ঠে বলল, কেন দেখা করতে চেয়েছেন আমার সাথে, যদি একটু বলতেন? বলছি এত তাড়া কিসের? আগে এই ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় গরম গরম কফি খাওয়া যাক। জাহিন 2 কাপ কফি অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার কফি সার্ভ করে দিয়ে গেল তাদের টেবিলে। জাহিন লাবিবের অস্বস্তি বুঝতে পেরে বলল, বিজি লাবিব, আমার সামনে এতটা অস্বস্তিতে থাকার কোনো দরকার নেই। আমার একটু তাড়া আছে, যদি তাড়াতাড়ি বলতেন কি বলতে চাইছেন আমাকে, তাহলে আমার জন্য সুবিধা হতো। জাহিন কফির কাপে চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, তারপরেও মুখের ভাষায় বলছি। অয়ন্তীর কাছ থেকে দূরে থাকেন লাবিব। মানে? আমি জানি আপনার সাথে অয়ন্তীর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে বিয়ের দিন বিয়েটা হয়নি। বিয়েটা কেন হয়নি সেই অতীত আমি জানতে চাই না, শুধু এইটুকু আমি বলবো, আপনি অয়ন্তীর কাছ থেকে দূরে থাকবেন। লাবিব ধীর গলায় বলল, আমি অয়ন্তের কাছ থেকে দূরেই আছে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে ওই দিন শপিং মলে অয়ন্তীর কাছে কেন এসেছিলেন? ও পড়ে যাচ্ছিল, তাই ওকে ধরতে বাধ্য হয়েছি। তো আপনাকে বাধ্য থেকে বলেছে, পড়ে যেত ও? লাবিব হতভম্ব হয়ে বলল, মানে আপনার স্ত্রী যদি ব্যথা পেত তাহলে কি আপনি খুশি হতেন? অবশ্যই আমি খুশি হতাম না, কিন্তু এই কথাটা তো উঠতো না যে আমার স্ত্রীর চরিত্র খারাপ। মানে?
মানেটা খুব সোজা। আপনার জন্য হয়তো আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা উঠতে পারত। অয়ন্তী এখন কোনো সাধারণ মেয়ে নয়, পুরো শহর ওকে চিনে শেখ আবরার জাহিনের স্ত্রী হিসেবে। তার স্ত্রীকে যদি অন্য কোনো পুরুষের কাছাকাছি দেখে কেউ, তাহলে কি কথা উঠতে পারে সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না? লাবিব ঠের বুঝতে পারছে জাহিনের কথার মানে কি। সত্যিই তো, অয়ন্তী এখন আর কোনো সাধারণ মেয়ে নয়। সবাই তাকে সে বাবরা জাহিনের স্ত্রী হিসেবে চেনে। তার কাছে যাওয়াটা সত্যি ভুল হয়েছে, কিন্তু কাছে না গিয়েও তো কোনো উপায় ছিল না। ভালোবাসার মানুষটাকে কি এভাবে মুখ থুবড়ে পড়ে যেতে দেখতো? লাবিবকে নীরব থাকতে দেখে জাহিন বলল। কি ভাবছেন? লাবিব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কিছু না। আমার জন্য অয়ন্তের চরিত্রে কালে লাগবে না মিস্টার শেখ। আমি অয়ন্তের সামনে কোনোদিনও পড়ব না, আর অয়ন্ত হয়তো চায় না আবার আমাদের দেখা হোক। তাই আপনি নিশ্চিন্তে থাকুন। লাবিবের কথার ভাঁজে যে একটা চাপা কষ্ট লুকিয়ে আছে জাহিন বুঝতে পারছে। একতরফা ভালোবাসা জিনিসটা বড্ড ভয়ানক, না পারে গিলতে না পারে ফেলতে। জাহিন ভরাট কণ্ঠে বলল, ভালোবাসেন অয়ন্তীকে? লাবিব কথাটা শুনে মৃদু হেসে বলল, প্রশ্নের উত্তরটা না হয় অজানাই থাক, শুধু এটাই চাইব অয়ন্তকে সুখে রাখবেন, কোনো দুঃখ ওকে ছুতে দিবেন না প্লিজ। জাহিন শুধু মাথা নাড়িয়ে সায় দিল। লাবিব পুনরায় বলল, আপনাকে আমার একটা কথা বলার আছে। কি কথা? অয়ন্তের কিডন্যাপিং বিষয় নিয়ে। জাহিন কপালে দুশ্চিন্তার বলে রেখে ফেলে বলে, কি জানেন? এত কিছু জানি না আমি। আসলে অয়ন্তীকে যারা কিডন্যাপ করেছিল তাদের কাছ থেকে আমি সই নিয়েছিলাম ওকে। জাহিন অবিশ্বাস্য গলায় বলল, আপনি অয়ন্তীকে ওই পোড়া বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন? আর ভেবেছিলাম ওকে আপনার কাছে সুস্থভাবে পাঠিয়ে দিব, কিন্তু আমি গাড়ি পার করে ওর জন্য খাবার আনতে গিয়ে এসে দেখি ও আমার কাছ থেকে পালিয়ে গেছে। তারপর যখন ওকে খুঁজতে বের হলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি আপনি ওকে পেয়ে গেছেন, অয়ন্তীকে। যাই হোক, আমার জন্য আপনাদের সাংসারিক জীবনে কোনো প্রভাব পড়বে না, আমি নিজ থেকে আড়াল রেখে দিলাম। ধন্যবাদ, আপনার জন্যই আজ অয়ন্তীকে আমার জীবনে পেয়েছি। যদি ওই দিন আপনি অয়ন্তীকে বিয়ে করতে আসতেন, তাহলে হয়তো আপনি আমার জায়গাটাতে থাকতেন। আমার ভাগ্যে ছিল না অয়ন্তী, ও আপনার ভাগ্যে ছিল। জাহিন কিছু বলতে নিবে তখনই ফোন বেজে ওঠে। ফোনে আসছি বলে লাবিবকে বলে, আমাকে যেতে হবে, অন্য কোনো একদিন জমে থাকা কথাগুলো বলা হবে। জাহিন লাবিবের সাথে হ্যান্ডশেক করে বিদায় নিল। লাবিব প্যান্টের পকেট থেকে একটা ঘড়ি বের করলো, যেটা অয়ন্তী জাহিনের জন্য কিনেছিল ওই দিন। লাবিব ভেবেছিল জাহিনকে ঘড়িটা ফেরত দিবে, কিন্তু পরে ভাবলো ভালোবাসার মানুষটার পছন্দের একটা জিনিস তার কাছে রইল, তাতে ক্ষতি কি? লাবিব ঘড়িটার পানে তাকিয়ে কাতর গলায় বিড়বিড় করে বলল, এই জন্মে তোমাকে পেয়েও আমার পাওয়া হলো না অয়ন্তী। যদি পর জন্ম বলে কিছু থাকে, তাহলে তোমাকে যেন আমি পাই অয়ন্তী। শারাপ নির্বাচনের চিঠি হাতে পেয়েছে, তবে এখন পর্যন্ত চিঠিটা খাম থেকে খুলে দেখেনি কোথায় ডিউটি পড়েছে তার। থানা থেকে বাসে এসে বিছানার উপরে চিঠির খামটা রেখে গা থেকে ইউনিফর্ম খুলে সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেডের উপরে বসে, আর 3 দিন পরেই নির্বাচন। হাত বাড়িয়ে খাম থেকে চিঠিটা বের করলো। চিঠির ভাঁজ খুলে পুরো চিঠিতে নজর বোলাতে শারাপের চোখ কপালে। সন্ধ্যাপুরে 1 নম্বর কেন্দ্রে তার ডিউটি পড়েছে। শারাপ বসা থেকে উঠে উত্তেজিত হয়ে বলল, কি সন্ধ্যাপুরে আমার ডিউটি পড়েছে? যেখানে লিজার গ্রামের বাড়ি সেখানে? শারাপের সারা ঘরমায় জুড়ে পায়চারি করতে করতে বলল, আচ্ছা, সন্ধ্যাপুরে তো 2টা কেন্দ্র। এখন যেই কেন্দ্রটা আমার আন্ডারে, লিজা কি সেই কেন্দ্রে আসবে ভোট দিতে, নাকি অন্য কেন্দ্রে ভোট দিতে হবে? শারাপ মাথাটা উপরে তুলে বলল, হে আল্লাহ, লিজা যেন 1 নম্বরের কেন্দ্রেই যেন ভোট দিতে আসে। ওকে শুধু এক নজর দেখতে চাই। শারাপের মাথায় বুদ্ধি খেলে গেল। লিজাকে কল করে জেনে নেওয়া যেতে পারে কথার ছলে ছলে লিজা কোন কেন্দ্রে এসে ভোট দিবে, কিন্তু মেয়েটা আজকাল তার কল ইগনোর করে। কল করলে এক কথাকে আপনি কি, আপনার পরিচয়, নাম কি ইত্যাদি। আরে এত পরিচয় জানার জন্য পাগল হওয়ার কি আছে? কদিন পর তো ঠিকই জানতে পারবে। শারাপ লিজার নাম্বারটা বের করে যে কল দিতে যাবে, তখনই আকস্মিক শারাফের ফোন বেজে ওঠে। নুয়াশ কল করেছে তাকে। নুয়াশ, বল। নিচে নাম। শারাপ ভুরু কুচকে বলল, নিচে নামবো মানে? তুই কই? তোর অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে আছি। তাহলে উপরে আয়, নিচে কি করছো? না, তুই নিচে নাম, দরকার আছে। এখন ঠিক আছে, 5 মিনিট সময় দে, আসছি। শারাপ শীতের জ্যাকেট, গলায় মাফলার ঝুলিয়ে, পায়ে কেচ পরে অ্যাপার্টমেন্টের নিচে নামে। নিচে নেমে দেখে নুয়াশ বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
সারাফ এগিয়ে এসে প্রশ্ন করলো। কি হয়েছে, এত জরুরি তলব? নুহাশ বাইকে বসে বাইক স্টার্ট দিয়ে বলল। উঠে বস। সারাফ নাক মুখ কুচকে বলল। শালা বাইক নিয়ে এসেছিস কেন এই শীতের মাঝে? এমনিতেই ঠান্ডা হাওয়া, তার উপর বাইক চালালে ঠান্ডা বাতাস তো মরেই যাব। এই ঠান্ডায় মরবি না, তাই চুপচাপ উঠে বস। কই যাব? আগে ওঠ, দেখতেই পাবি কই যাব। সারাফ বাইকে উঠতে উঠতে বলল। না, তোর যন্ত্রণাটা। বাইক এসে থামলো ছোটখাটো একটা কফি শপে। সারাফ বাইক থেকে নেমে 2 হাত একসাথে ঘর্ষণ করতে করতে বলল। ভাই, জমে গেছি রে ঠান্ডায়। নুহাশ বাইকের ঘাড় লক করে বলল। বুঝলাম না, তুই এমন করছিস কেন? না হলে যে রাতের পর রাতে শীতে রাস্তার পাশে দাঁড়িয়ে ডিউটি করিস তখন ঠান্ডা লাগে না? তখন তো হাতে টাকা পাওয়ার একটা গরম থাকে, তাই ঠান্ডাটা ঠিক গায়ে লাগে না। নুহাশ মাথা নাড়াতে নাড়াতে বলল। টাকার গরম। এবার ভিতরে চল, ঠান্ডায় জমে যাচ্ছি। নুহাশ 2 কাপ ব্ল্যাক কফি অর্ডার করলে সারাফ বাধা দিয়ে বলল। 2 কাপ হবে না, 3 কাপ দিন। আমার 2 কাপ ওর 1 কাপ। ওয়েটার অর্ডার নিয়ে চলে যায়। নুহাশ অবাক হয়ে বলল। টাকার গরম না? বুঝলাম না, তোর জন্য 2 কাপ কেন? আমার ঠান্ডা বেশি লাগছে তাই। নুহাশ নাক কুচকে বলল। আর কত ডং কুট ধরবি তুই? আমার ঢং না দেখে বল, কি কারণে হঠাৎ এইখানে নিয়ে এসেছিস আমায়? তোর কি ধারণা? আমার সাথে ডেট করতে আসিসনি? নিশ্চয়ই তোর জীবনে দেবদাসের অজানা কাহিনীগুলো শোনাতে এসেছিস। নুহাশ মাথা নিচু করে ধীর গলায় বলল। দেবদাস তার পারুর কাছে নিজের জমে রাখা অনুভূতিগুলো অনেক আগেই প্রকাশ করে ফেলেছে, তাই তো ভয় হয় কখন দেবদাসের জীবন থেকে তার পারু হারিয়ে যাবে। সারাফ হতভম্ব হয়ে বলল। কি বললি তুই? যারার কাছে নিজের অনুভূতির কথাগুলো বলে দিয়েছিস? বলেছি, সাথে একটা ভুলও করেছি। সারাফ চিন্তিত হয়ে বলল। ভুল? কি ভুল করছিস? কোনোভাবে কি তুই? সারাফের কথার মাঝে নুহাশ কাতর গলায় বলে। আমি পারছি না নিজের অনুভূতিগুলো আটকে রাখতে। একবার ভুল করেছি, কিন্তু আমার মন বারবার উস্কে দেয় এই ভুলটা পুনরায় করার জন্য। সময়ের সাথে সাথে আমি সত্যি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছি। সারাফ, বলে দে তুই জাহিন ভাইকে সবটা। যদি না মানে তাহলে? বলে তো দেখ কি হয়। নুহাশ তাচ্ছিল্যপূর্ণ হেসে বলল। যে বাড়ির নুন খেয়েছি ছোট থেকে, সে অনাথ ছেলেটা যদি হঠাৎ করে সেই বাড়ির একমাত্র মেয়ের হাত চেয়ে বসে, তাহলে কি তারা ছেলেটার হাতে তুলে দিবে মেয়েটাকে? সারাফ কিছু বলতে নিলে থেমে যায় ওয়েটারকে আসতে দেখে। ওয়েটার কফি দিয়ে চলে যায়। সারাফ বলতে শুরু করলো। দেখ নুহাশ, ভালোবাসা এত সব চিন্তা করে হয় না। মোট কথা, যারা তোকে ভালোবাসে, আর এমনও তো হতে পারে যারার মুখের দিকে তাকিয়ে সবাই মেনে নিল তোর সম্পর্কটা। নুহাশ নিঃশব্দে হেসে বলল। জানিস, এই 28 বছরের জীবনে প্রথমবার এতটা আফসোস হচ্ছে এটা ভেবে আমার নিজস্ব কোনো পরিবার নেই কেন। যদিও বা পরিবার ছিল, কিন্তু সেই পরিবারটা অনেক আগেই শেষ হয়ে গেছে। ভাই দেখ, যেই মানুষগুলো তোকে নতুন একটা জীবন দিয়েছে, সেই মানুষগুলো আর যাই হোক তোদের জীবন নষ্ট করবে না। তোকে জাহিন ভাই অনেক ভরসা করে। এমনও তো হতে পারে ভরসার জেরে ধরে যারাকে তোর হাতে তুলে দিল। ভরসা? জাহিন ভাই আমাকে ভরসা করে দেখেই তো আমি চাইছি না ভাইয়ের ভরসাটা এভাবে ভেঙে দিতে। সারাফ কপট রাগে বলল। জাহিন ভাইয়ের ভরসা ভাঙতে পারবি না, আবার যারার প্রতি ভালোবাসাগুলো বিসর্জনও দিতে পারবি না। তাহলে কোন পথে যাবি তুই? সব পথের দরজাই আমার জন্য বন্ধ। তাহলে একটা কাজ কর, গোপনে তোরা বিয়ে করে নে, আমি সব ব্যবস্থা করব। সারাফের মুখে এমন আশ্চর্যজনক কথা শুনে নুহাশ ভড়কালো। অবিশ্বাস্য গলায় বলল। কি বলছিস তুই এইসব? মাথা ঠিক আছে তোর? মাথা ঠিক আছে বলেই বলছি, যারাকে বিয়ে করে নে গোপনে, পরেরটা পরে দেখা যাবে। বিয়ে নামক পবিত্র বন্ধনের মাধ্যমে নিজের প্রিয় মানুষটাকে শক্ত করে বেঁধে নে নিজের বাহু ডোরে। পরে যদি এই বিষয়টা জানাজানি হয় তাহলে হয়তো সকলে রাগারাগি করবে, কিন্তু পরে সময়ের স্রোতের সাথে সাথে সবটা মেনেও নিবে। তোর মাথা খারাপ হয়ে গেছে সারাপ, তাই উল্টাপাল্টা বকছিস। সুস্থ মস্তিষ্কে একটা মানুষ কখনো এমন অযৌক্তিক কথা বলে না। বুঝতে পারছি আমার কথাটা ঠিক আমলে নিচ্ছিস না তুই, কিন্তু ভেবে দেখ, এটাই একমাত্র শেষ আশা। এর মাধ্যমে তুই নিজের ভালোবাসার মানুষটাকে পেতে পারিস। নুহাশ কথা বলল না, শুধু চুপ রইল।
শারাফের এই প্রস্তাবে যদিও সে রাজি হয়ে পড়ে, তাহলে যারা কি রাজি হবে এই দুঃসাহসিক কাজটা করতে? নুহাস জন্য দুটানায় পড়ে গেছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। একদিকে নির্বাচনের চিন্তা আর একদিকে নিজের ভালোবাসার চিন্তা, কোন দিকে যাবে সে? নুহাস সদর দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে দরজা খোলার। কিছুক্ষণ পরেই সদর দরজা খুলে দিল কেউ। দরজা খোলার মালিকটা আর কেউ নয়, স্বয়ং যারা। নুহাস যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যারাকে উপেক্ষা করার, কিন্তু মন যে বারবার নিজ থেকে আগুনের কাছে এসে ধরা দিচ্ছে। যারাকে দেখে নুহাসের শারাফের বলা কথাটা মনে পড়েছে। আচ্ছা, শারাফের কথাটা যদি বাস্তবে পরিণত করা হয় তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? নুহাস নিজের ভাবনায় নিজেই চমকে ওঠে, মনে মনে বলে ওঠে, না না, এটা ঠিক নয়। আমি পরিবারের মানুষগুলোকে ঠকাতে পারবো না। আর যাই হোক। নুহাস যারাকে পাশ কাটিয়ে চলে যেতে নেবে, তৎক্ষণাৎ যারা পেছন থেকে বলে ওঠে, নুহাস ভাই। নুহাস থেমে গিয়ে বলল। যারা নুহাসের সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি কি কোনোভাবে আমার উপরে রেগে আছো? নুহাস নিজেকে স্বাভাবিক করে হাসি খুশি হয়ে চারপাশটা নজর বুলিয়ে আসতে বলল, কে বলেছে আমি আমার জানটার উপরে রেগে আছি? ওই দিনের পর থেকে তুমি কেমন অদ্ভুত ব্যবহার করছো, কেমন গাছাড়া ভাব তোমার মাঝে। তুমি কি কোনোভাবে এই সম্পর্কটা থেকে মুক্তি পেতে চাইছো? নুহাস চমকে উঠে যারার কথা শুনে। কি বলছে এই মেয়ে? এখনো যে সম্পর্কটার একটা নাম হয়নি সেই সম্পর্ক থেকে মুক্তি চাইছে মানে? নুহাস কিছু বলতে নেবে তখনই জোহরা বেগমের গলার স্বর ভেসে আসে, কি রে, তোরা দুজন এখানে কি করছিস? নুহাস আর যারা নিজেদেরকে তটস্থ করে নেয়। যারা কিছু না বলে চলে যায়। নুহাস বলল, কিছু না বড় মা। ও আচ্ছা, জাহিন এখনো আসেনি? না, ভাইয়ের হয়তো আসতে একটু দেরি হবে। আসলে নির্বাচনের তো বেশি দিন বাকি নেই। আচ্ছা যা, বাইরে থেকে এসেছিস, ফ্রেশ হ গিয়ে। নুহাস নিজের ঘরের সামনে এসে থেমে গিয়ে যারার বন্ধ দরজার দিকে তাকায়। বড্ড অসহায় লাগছে নিজেকে। এই ভালোবাসা নামক পীড়া যেন প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। কবে এই পীড়া থেকে মুক্তি পাবে সে? আর এক সুখকর মুহূর্তে এসে ধরা দিবে হাতের শক্ত মুঠোয়। কিছু একটা করতে হবে, তাতে যা হওয়ার হবে, কিন্তু আগে এই নির্বাচনটা ভালোই ভালোই মিটে যাক তারপর। কিন্তু নির্বাচনের 13 দিন পরেই যে এই বাড়িতে নেমে আসবে এক শোকের দিন, যেই দিনটার কথা গত 5 বছরে ওই বাড়ির কারো মন থেকে মুছে যায়নি। এখনও সেই বিভীষিকাময় দিনটার কথা মনে পড়লে বুকের হাজারি বেড়ে যায়। এতটা যন্ত্রণাদায়ক ছিল সেই দিনটা। জাহিন রায়াত 12:15টার দিকে বাড়িতে আসে। বাড়িতে ফোন করে আগেই জানিয়ে দিয়েছে তার আসতে দেরি হবে, তাই তার জন্য কেউ যেন অপেক্ষা না করে। অয়ন্তী হাজার চেষ্টা করেও সে ঘুমাতে পারেনি। এপাশ ওপাশ করতে করতে সময় বয়ে গেছে। আসলে অয়ন্তীর খুব বাজে এক স্বভাবে প্রভাবিত হয়েছে। জাহিনের বুকে মাথা না রেখে ঘুমাতে পারে না। গাড়ির আওয়াজ শুনে অয়ন্তী বুঝতে পারে জাহিন এসেছে। অয়ন্তী নিজে গিয়ে সদর দরজা খুলে দেয়। জাহিন সবেমাত্র পকেট থেকে চাবি বের করে দরজা লক খুলতে যাবে, অমনি মুখের সামনে দরজা খুলে যাওয়াতে জাহিন হকচকিয়ে ওঠে। বার কয়েকবার চোখে পলক ফেলে অবাক হয়ে অয়ন্তীর দিকে তাকিয়ে বলল, তুমি ঘুমাওনি এখনো? অয়ন্তী মজা করে বলে, অয়ন্তী অনেক আগেই ঘুমিয়ে গেছে, এটা অয়ন্তীর আত্মা দাঁড়িয়ে আছে। জাহিন অয়ন্তীর সরু নাকটা টেনে দিয়ে বলল, মজা করা হচ্ছে আমার সাথে বুঝি? ভেতরে আসুন, বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে। জাহিন ভেতরে ঢুকিয়ে সদর দরজা আটকে দেয়। জাহিন অয়ন্তীর দিকে ফিরে বলল, অয়ন্তী, একটু কষ্ট করে আমার জন্য 1 কাপ চা করে আনতে পারবে, কড়া লিকার দিয়ে? আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসছি। অয়ন্তী চা বানাতে চলল স্বামীর জন্য। জাহিন ঘরে ঢুকে গা থেকে জ্যাকেট খুলে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। তার মাথা ধুতে হবে আগে। বালুতে চুলের গোড়া ভরে আছে। নির্বাচন অফিসের বিল্ডিং এমনিতে পুরাতন, যার জন্য ওয়ালের প্লাস্টার ক্ষয়ে খেয়ে পড়ছে। জাহিন ভুলবশত ওয়ালে মাথাটা হেলিয়ে দিলে ছড়ছড়িয়ে বালু সিমেন্ট মাথায় এসে পড়ে, যার জন্য এত রাতে ঠান্ডার মাঝে চুল ধুতে হচ্ছে। অয়ন্তী চা করে নিয়ে আসে। ওয়াশরুমে পানি পড়ার শব্দ শুনে বুঝে জাহিন ওয়াশরুমে। কিছুক্ষণ পরে জাহিন ওয়াশরুম থেকে বের হলো চুল মুছতে মুছতে। অয়ন্তী জাহিনের চুল ভেজে দেখে বলল, এ কি, আপনি এত রাতে গোসল করেছেন? ঠিক আছে, চাটা খান, তাহলে শরীরটা গরম হবে। অয়ন্তী চা আনতে যাওয়া উদ্যত হতে নিলে জাহিন অয়ন্তীর কবজি চেপে ধরে বলে, মাথাটা ভালো করে মুছে দাও তো। অয়ন্তী সরু চোখে তাকালো জাহিনের দিকে। জাহিন বউয়ের এমন চাউনি দেখে বলল, হাত ব্যথা করছে তো, তাই তোমাকে বলছি। ঠিক আছে, বসুন। জাহিন বেডে এসে বসে। অয়ন্তী টাওয়াল হাতে নিয়ে ভালো করে জাহিনের ভেজা চুলগুলো মুছতে লাগলো। জাহিন ঠোঁটের কোণে হাসি রেখে অয়ন্তীর দিকে এক নজরে তাকিয়ে আছে। অয়ন্তী জাহিনের এমন চাউনি দেখে বলল, কি দেখেন এত? তোমাকে দেখি। সব সময়ই তো দেখেন তাহলে?
জাহিন অয়ন্তীর বাহু ধরে নিজের কোলে বসিয়ে অয়ন্তীর কোমর জড়িয়ে ধরে কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোমাকে আজীবন দেখলেও আমার এই দু চোখের তৃষ্ণা কখনো মিটবে না অয়ন্তী। বুঝলাম। কি বুঝলে? এই যে আপনি দিন দিন কবি হয়ে যাচ্ছেন রাজনীতিবিদ থেকে। জাহিন আরেকটু নিবিড়ভাবে অয়ন্তীকে নিজের সাথে মিশিয়ে নিয়ে অয়ন্তীর বুকে মাথা রেখে মোহনীয় গলায় বলল, কবি রূপটা শুধুমাত্র তোমার সামনে, অন্যদের সামনে রাজনীতিবিদ হয়েছে। আর কবি সাজতে হবে না, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। অয়ন্তী উঠে চায়ের কাপটা জাহিনের দিকে এগিয়ে দেয়। জাহিন নাক মুখ ছিটকে বলল, চা খেতে ইচ্ছে করছে না কেন জানি। তাহলে বললেন কেন? চা বানানোর জন্য। আমি এত কষ্ট করে বানিয়ে আনলাম। ঠিক আছে দাও। জাহিন এক চুমুকে পুরো চাটা শেষ করলো। এমনিতেই চা কুসুম গরম হয়ে গেছে এই ঠান্ডায়। অয়ন্তী কাপ নিয়ে ঘর থেকে বেরোতে নিলে জাহিন বলল, কই যাও? কাপটা কিচেনে রেখে আসি। জাহিন উঠে দরজার সিটকিনি লাগিয়ে অয়ন্তীর কাছ থেকে কাপটা নিয়ে ওয়ার্ড্রপের উপরে রেখে বলল, এখন রাখার দরকার নেই, সকালবেলা রাখবে, এখন ঘুমাবে, চলো। বলে অয়ন্তীকে কোলে তুলে বেডে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। অয়ন্তী জাহিনের বুকে মাথা রেখে প্রশ্ন করল, নির্বাচনের দিন কি ভোট দিতে যাব না আপনাকে? জাহিন সাপ সাপ গলায় বলল, না যাবে না। যাব না কেন? তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না অয়ন্তী। তাই ভোট কেন্দ্রে যাওয়ার কোনো দরকার নেই। ইভেন বাড়ির কোনো মহিলারা যাবে না ভোট দিতে। ভেবেছিলাম জীবনের প্রথম ভোটটা জামাইকে দিব, কিন্তু জামাই আমার সাফ সাফ গলায় না করে দিল। দুঃখ পেলাম মনে। জাহিন সশব্দে হেসে উঠল। অয়ন্তী জাহিনের এমন হাসিতে রেগে জাহিনের বুকে আস্তে করে কিল মেরে বলল, একদম হাসবেন না। আচ্ছা হাসবো না, এখন ঘুমাও, সকালবেলা উঠতে হবে আমাকে। জাহিন ক্লান্ত হওয়াতে আগেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সমস্যা হচ্ছে অয়ন্তী ঘুম আসছে তার দু চোখে। কেমন যেন অস্থির অস্থির লাগছে। একবার জাহিনের বুকে তো আরেকটা বালিশে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসছে না তার দু চোখে। কিন্তু তারপরে চোখ বন্ধ করে শুয়ে রইল। কখন যে দু চোখে ঘুম এসে হানা দিয়েছে অয়ন্তীর জানা নেই। নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, আর একদিন পরেই পৌরসভা নির্বাচন। মেয়র পদে নির্বাচিত সকল প্রার্থীবৃন্দরা ব্যস্ত সময় পার করছেন। শেষ মুহূর্তে জনগণের দোরগোড়ায় ভোট চাইতে উপস্থিত হচ্ছেন সকলে। জাহিনও তার ব্যতিক্রম নয়, সেও বেরিয়েছে নিজের দলবল নিয়ে জনগণের কাছে ভোট চাইতে। দলের কর্মীরা ছাড়াও সাধারণ জনগণও রয়েছেন, যারা দলের কর্মীদের উচ্চস্বরের বলা তাদের নেতার জয়গণের সাথে তালে তাল মিলিয়ে যাচ্ছে। রাস্তার মানুষরা সকলে চেয়েছে সেই দৃশ্য দেখছে। ছোট ছোট বাচ্চারাও সামিল হয়েছে এই মিছিলে। মিছিলের সামনে মধ্যমণি হিসাবে আছে শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত সুঠামদেহের এক যুবক পুরুষ, যে সকলের সাথে হেসে হেসে কুশল বিনিময় করছে। পরিচিত আত্মীয়রা এসে তার প্রশস্ত বুক ছুঁয়ে যাচ্ছে, হাতে হাত রেখে বিভিন্ন কথা বলছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে শোনা গেল অন্য এক প্রার্থীর জয়গানের প্রতিধ্বনি। সে আর কেউ না, খলিল তালুকদার। খলিল তালুকদারের জয়গানের প্রতিধ্বনি শুনে জাহিনের ঠোঁটের কোণে ফুটে ওঠে বাঁকা হাসি। খলিল তালুকদার তার দলবল নিয়ে জাহিনের পাশ কেটে চলে যেতে নিলে জাহিন গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে বলে, আসসালামু আলাইকুম মেয়র সাহেব। খলিল তালুকদারের পা দুটো নাচাইতেও থেমে যায়। জাহিন ঠোঁটের কোণে হাসি রেখে খলিল তালুকদারের সামনে গিয়ে দাঁড়ায়। দুদলের সকলে অবাক চোখে তাকিয়ে আছে, বিশেষ করে জাহিনের দলের লোকেরা। জাহিন হঠাৎ করে খলিল তালুকদারকে থামাতে গেল কেন? চলেই তো যাচ্ছিল, তাইলে জাহিন আগ বাড়িয়ে থামাতে গেল কেন? খলিল তালুকদার শক্ত গলায় বললেন, এভাবে আমাকে থামানোর মানে কি? জাহিন ঠোঁটে প্রশস্ত হাসি রেখে আস্তে করে বলল, আসলে আমার হৃদয় নাড়া দিয়ে উঠলো আপনার সাথে কথা বলার জন্য। অনেকদিন তো হলো কথা হয় না, যেদিন থেকে আমার স্ত্রী কিডন্যাপ হয়েছিল সেদিন থেকে। খলিল তালুকদার ভয় পেলেন কিছুটা, আমতা আমতা করে বললেন, তুমি কি বলতে চাইছো সেটা বলো, আর আমার রাস্তা ছাড়ো। জাহিন দুকদম এগিয়ে এসে খলিল তালুকদারের কানে কানে ঠান্ডা গলায় বলল, আবার কি কোনো কুমতলব বাড়ছেন নাকি আমাকে থামানোর জন্য? যদি এটে থাকেন তাহলে মাথা থেকে ছুঁড়ে ফেলে দেন, কারণ আপনার মরণাস্ত্র কিন্তু আমার হাতে আছে। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি জাহিন? হুমকি দিচ্ছি, আর আপনিও এই হুমকির কথা মাথায় রাখবেন। না হলে পরবর্তীতে আমি যদি কোনো স্টেপ নেই আপনার বিরুদ্ধে, তখন কিন্তু সেটা ততটা সুখকর হবে না আপনার জন্য। জাহিন কথা বলে দূরে সরে গিয়ে পুনরায় বলল, যান, আপনার রাস্তা ছেড়ে দিলাম, কিন্তু এটা ভাববেন না যে মেয়র পদের চেয়ারটা ছেড়ে দিয়েছি।
খলিল তালুকদার চল শক্ত করে জাহিনের দিকে তাকিয়ে বলল, খুব বেশি উঠছো তুমি জাহিন। জাহিন কৌতুকের স্বরে বলে, তাহলে আসুন, আপনিও উড়ুন আমার সাথে, সমস্যা কোথায়? আকাশ তো বিশাল বড়। বেশি উড়ো না, ডানা ভেঙে যাবে। আপনি না হয় জোড়া লাগিয়ে দিবেন যদি ডানা ভেঙে যায়। কি জোড়া লাগিয়ে দিবেন তো? খলিল তালুকদার কিছু বলল না, তবে মনে মনে আওড়ালো। ভেবেছিলাম তোমার সাথে আর কোনো রকম দ্বন্দ্বে জড়াবো না, কিন্তু না, তুমি সেটা হতে দিলে কই। তবে তাই হোক, তোমার ডানা ছাটানোর ব্যবস্থা করছি। খলিল তালুকদার চলে যেতে চাইলে জাহিন খোঁচা মেরে বলল, আমি কি আপনার দলের সাথে যোগ করতে পারি? আমিও তো একজন সাধারণ জনগণের মধ্যেই পড়ি, তো সেই হিসেবে আমি আপনার জন্য ভোট চাইতেই পারি জনগণের কাছে। কি বলেন? খলিল তালুকদার কিছু না বলে চলে গেলেন। জাহিন সরু চোখে খলিল তালুকদারের যাওয়ার পানে তাকিয়ে রইল। খোঁচা তো সে দিয়েছে, এবার তার উল্টো খোঁচা তো দিবেই খলিল তালুকদার। আর রাজনীতিতে যদি খোঁচাখুচি না থাকে তাহলে ঠিক জমে না। দেখা যাক কে জিতে এই খোঁচাখুচিতে। দিনের পর রাত আসে, আবার রাতের পর দিন আসে, তেমনি দিনের পর রাত নেমে এসেছে ধরনীর জুড়ে। কিন্তু রাজনৈতিক দলের সকলেই ব্যস্ত সময় পার করছেন। খলিল তালুকদার তার পার্টি অফিসে এসেছেন। গায়ের থেকে চাদরটা সরিয়ে চেয়ারের উপর রেখে নিজেও চেয়ারে বসেন। নিজের ছেলেকে পাঠিয়ে দিয়েছেন অন্য কাজে। এতগুলো বছর উনি বুঝে গেছেন ছেলে আর যাই হোক ওনার মতো এতটা খারাপ হয়নি, তাই যা করা ছেলের আড়ালেই করতে হবে। খলিল তালুকদার পাশেই দাঁড়িয়ে আছে ওনার দলের একজন বিশ্বস্ত লোক। খলিল তালুকদার থমথমে গলায় বললেন, ওই জাহিনের ডানা ছাটার একটা ব্যবস্থা করো আজকের মধ্যে। 2 দিনের বৈরাগী হয়ে ভাতেরে কয় অন্ন। লোকটি মাথা নাড়িয়ে বলল, জি, আমি ব্যবস্থা করছি। খলিল তালুকদার জানেন এই আসন্ন নির্বাচনে তারই জয় নিশ্চিত, তার ব্যবস্থা অনেক আগেই করে রেখেছেন তিনি। কিন্তু তারপরও কেন জানি মনের মাঝে একটা ভয় কাজ করছে, যে ভয়টার নাম সে কাবরাজ জাহিন। 2 দিনের এই বাচ্চা ছেলে তার ভয়ের কারণ হয়ে উঠেছে, যে বিগত 10 থেকে ধরে এই শহরে রাজ করে বেরিয়েছেন। তবে এই ভয়কে তো জয় করতেই হবে, সেটা যেভাবেই হোক। যারা দাঁড়িয়ে আছে হিম ঠান্ডার মাঝে ব্যালকনিতে, গায়ে শীতের জ্যাকেট, কোমর পর্যন্ত চুলগুলো ছাড়া, যা বাতাসে আপন মনে দোল খাচ্ছে। ইস, কি সুন্দর সে দৃশ্যখানা। দৃষ্টি তার দূর আকাশে কুয়াশায় মোড়ানো চাঁদের পানে। ভালো লাগছে না তার, কেমন অস্থির অস্থির লাগছে। সবকিছু অসহ্য লাগছে, অল্পতেই মাথা গরম হয়ে যাচ্ছে। এই তো একটু আগের ঘটনা, খাওয়ার টেবিলে মায়ের সাথে খুব খারাপ আচরণ করেছে, যে আচরণটার জন্য সে এখন অনুতপ্ত। মায়ের সাথে খারাপ আচরণ করার জন্য তাকে দাদা ভাই আর দাদু মিলে বকাও দিয়েছেন। তারা আজ সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে এসেছেন, নাতের নির্বাচন বলে কথা। ভালোবাসার বন্ধনে তো আবদ্ধ করলি, কিন্তু এই ভালোবাসার বন্ধনে যে এতটা পীড়া দিবে ভেতর থেকে তা জানতাম না। যদি জানতাম তাহলে কোনো দিন তোমার সুযোগ দিতাম না। তোমার হৃদয়ে যে আমার নামটা লেখা থাকতে পারে সেই কথাটা আমার কাছে ব্যক্ত করার। যারা অনুরক্তা কণ্ঠে কথাটা বলে ফাঁকা ঢোক গিলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ভালোবাসার পরেও কেন এত দূরত্ব নুহাসার তার মাঝে? এই দূরত্ব কি আদতে কমবে, নাকি সময় আর স্রোতের সাথে সাথে ক্ষণে ক্ষণে বেড়ে যাবে? কি অপেক্ষা করছে তাদের এই ছোট্ট জীবনে? তাদের এই সম্পর্কটা কি সত্যি পূর্ণতা পাবে, নাকি আড়ালেই রয়ে যাবে সকলের? মধ্যরাত, ঘড়ির কাঁটায় বাজে 12:15। দূর থেকে ভেসে আসছে নিশাচর প্রাণীর প্রতিধ্বনি। রাস্তাঘাটে তেমন গাড়ি নেই। শীতের রাত হওয়াতে নিজ নিজ নেড়ে ফিরে গেছেন সকলে। হাতে গোনা কয়েকটা প্রাইভেট কার আর দানবীয় আকারের হলদে রঙের ট্রাক চলছে হাইওয়ে ধরে। তেমনি জাহিনের গাড়িও অন্ধকারের বুক চিরে হাইওয়ে ধরে চলছে। রাজনৈতিক সকল কার্যক্রম শেষ করে বাড়ির পথে ছুটছে গাড়ি। প্যাসেঞ্জার সিটে বসে আছে জাহিন আর ড্রাইভ ব্যস্ত নুহাস। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার ফলে একটু আরাম পেয়ে শরীরটা হেলিয়ে দিয়েছে আরামদায়ক সিটের উপরে জাহিন। কিন্তু এই আরাম বেশিক্ষণ স্থায়ী হলো না তার। নুহাসের হাড় কাঁপানো চিৎকার শুনে জাহিনের চিত্ত কেঁপে ওঠে। ভাই, ব্রেক কাজ করছে না। জাহিন কপালের মধ্যস্থানে দুশ্চিন্তার বলিরেখা ফেলে বলল, ব্রেক কাজ করছে না মানে? নুহাস অনবরত পা দিয়ে ব্রেক প্যাডেল চাপতে চাপতে বলল, আমি বুঝতে পারতেছি না ভাই, কি করবো এখন। জাহিন নিজেকে আগে শান্ত করলো। মাথা ঠান্ডা রেখে যা করা করতে হবে। নুহাসের মনোবল বাড়তে হবে, ভয় পেলে হবে না। এই বিপদের কপাল থেকে বেঁচে ফিরতে হলে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। জাহিন নুহাসকে বোঝানোর স্বরে বলল, নুহাস ভাই আমার, তুই শুধু গাড়ি চালিয়ে যা। শুধু সামনে কোনো গাড়ি আসলে তাকে ওভারটেক কর। ভয় পাস না, শুধু নিজের উপর কনফিডেন্স রাখ। নুহাস হেবদক মাথা নাড়ালো, কিন্তু স্টিয়ারিং এর উপরে রাখা দুটো হাত অনবরত কাঁপছে। জাহিন বুঝে উঠতে পারছে না হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল হলো কি করে। সন্ধ্যা পর্যন্ত ঠিক ছিল, তবে কি কেউ ইচ্ছে করে এটা করছে?
কেউ তাদের জন্য মরণফাঁদ পেতেছে, কিন্তু এই মরণফাঁদ থেকে যে করেই হোক নিজেদেরকে বাঁচাতে হবে। একমাত্র উপায় হলো গাড়ির গ্যাস শেষ করা, কিন্তু সেটা সম্ভব নয়। আজ সকালেই গ্যাস ভরা হয়েছে। জাহিন নুহাশের হাতের দিকে তাকিয়ে সামনের দিকে তাকালে দেখে অন্ধকারে বুক চিরে আলোর রেখা দৃশ্যমান হচ্ছে। একটা ছোটখাটো ট্রাক ধেয়ে আসছে তাদের দিকে। জাহিন তৎক্ষণাৎ স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি ঘুরিয়ে নেয়। জাহিন বুঝতে পারলো যা করার নিজেকে করতেই হবে। নুহাশ ঘাবড়ে গেছে। জাহিন নুহাশকে তাড়া দিয়ে বলল, সিট চেঞ্জ কর এই মুহূর্তে। নুহাশ ধীরে ধীরে স্টিয়ারিং এর উপর থেকে হাত সরিয়ে নিয়ে শরীর বাঁকিয়ে গাড়ির পেছনের দিকে চলে যায়। জাহিন দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি প্রথমে লো গিয়ারে আনলো। গাড়ি এঁকে বেঁকে চলতে শুরু করলো। জাহিন অনবরত ব্রেক প্যাডেল চাপতে শুরু করলো, তাতে যদি গাড়ির গতি কমে। জাহিন হাইওয়ে থেকে নেমে গেছে। কুয়াশার কারণে সব ঝাপসা দেখা যাচ্ছে। এই পিচঢালা রাস্তা থেকে গাড়িটাকে আগে নামাতে হবে। একমাত্র ব্রেক নিয়ন্ত্রণে আনার উপায় হলো মাটির রাস্তা নয়তো বালুর রাস্তা। কিন্তু গাড়ি যে কোন দিক দিয়ে যাচ্ছে সেটা জাহিন নিজেও জানে না, শুধু চালিয়েই যাচ্ছে। আকস্মিক নজরে পড়ে রাস্তার পাশে বিশাল বড় একটা মাঠ। জাহিন কৌশলে গাড়িটা মাঠে নিয়ে আসে। ধীরে ধীরে গাড়ির গতি কমে আসছে। জাহিন চেঁচিয়ে বলল, নুহাশ শক্ত করে বসে থাক। নুহাশ সিট বেল্ট বেঁধে শক্ত হয়ে বসে থাকলো, কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হলো না। মাঠের শেষ প্রান্তে বিশাল বড় এক গাছের সাথে ধাক্কা লাগলো গাড়ি। নিস্তব্ধ রাতে বিকট এক আওয়াজ হলো। পাখিরা ভয় পেয়ে ছাক বেঁধে নিচ থেকে উড়ে গেল। জাহিনের মাথা গিয়ে বাড়ি খেয়ে স্টিয়ারিংয়ের সাথে। জাহিন ব্যথায় আর্তনাদ করে সোজা হয়ে বসে কপালে হাত রাখলে বুঝতে পারে তার কপাল জুড়ে তরল কোনো পদার্থের অস্তিত্ব। নুহাশের তেমন কিছু হয়নি পেছনের সিটে থাকাতে, তবে হাতের চামড়া ছিলে গেছে। নুহাশ দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে জাহিনকে ধরে গাড়ি থেকে নামালো। জাহিনের কপালে রক্ত দেখে নুহাশ আতকে উঠে বলে, ভাই রক্ত। জাহিন দাঁতে দাঁত চেপে হাতের পাতা দিয়ে কপাল চেপে ধরে বলে, আমি ঠিক আছি নুহাশ। নুহাশ দ্রুত পকেট থেকে রুমাল বের করে জাহিনের ক্ষতস্থান বেঁধে দিল। তারা এখন কোথায় আছে? ধীরে ধীরে মানুষরা আসতে শুরু করলো শব্দের উৎসের সন্ধান করতে করতে। জাহিন আর নুহাশকে তাদের চিনতে দেরি হলো না। দ্রুত তারা একটা রিক্সার ব্যবস্থা করে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে আসলো জাহিনকে। কপালে এতটাও চোট পায়নি ভাগ্যক্রমে। হয়তো বাবা মার আর সবার দোয়াতে এই চারটায় জাহিন বেঁচে গেছে। কিন্তু কতদিন নিজেকে এভাবে রক্ষা করবে? নুহাশ আর জাহিনের বাড়িতে ফিরতে ফিরতে রাত 1:30 বেজে যায়। জাহিনের শরীর এগোচ্ছে না, শরীর ভেঙে আসছে। তারপরও দুর্বল পায়ে হেঁটে যাচ্ছে কচ্ছপের গতিতে। নুহাশ ডুপ্লিকেট চাবি দ্বারা সদর দরজা খুলে জাহিনকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। বাড়ির সকলে ঘুমে বিভোর হয়ে আছে। নুহাশ সদর দরজা লাগিয়ে দুর্বল জাহিনকে নিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হলো। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে জাহিনকে জাহিনের ঘরের সামনে পৌঁছে দিয়ে নিচে চলে যায় নিজের ঘরে। জাহিন ঘরে ঢুকে গা থেকে পাঞ্জাবিটা আস্তে আস্তে খুলে। মাথায় এত পরিমাণ অসহনীয় যন্ত্রণা হচ্ছে যা বলার বাহিরে। মন চাইছে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলতে। ড্রিম লাইট অফ। আজকে বাইরের আলো এসে রুম মৃদু আলোকিত হয়ে আছে। জাহিন ধীর পায়ে হেঁটে অয়ন্তীর পাশে গিয়ে শুয়ে পড়ে। মেয়েটা আজ ঘুমে বিভোর হয়ে আছে। ভালোই হয়েছে। যদি জেগে থাকতো তাহলে তার এই অবস্থা দেখে মেয়ে নিশ্চিত মরা কান্না শুরু করে দিত এই মাঝরাতে। জাহিন অয়ন্তীকে টেনে এনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। এবার যেন একটু শান্তি লাগছে। আকস্মিক ঠান্ডা বরফের মতো কিছু একটা শক্ত করে জড়িয়ে ধরলে অয়ন্তী ঘুমের মাঝেই হকচকিয়ে ওঠে। কিন্তু পর মুহূর্তে পরিচিত গায়ের ঘ্রাণ আর পরিচিত স্পর্শ পেয়ে বুঝতে পারে মানুষটি তার স্বামী। অয়ন্তী জড়ানো কণ্ঠে বলে ওঠে, কখন আসলেন? অয়ন্তীর এই জড়ানো কণ্ঠ, গায়ের এই উষ্ণতা জাহিনের শীতল গায়ে লাগতেই বেসামাল হয়ে উঠল তার পুরুষত্ব। হালাল স্ত্রীকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা তরতর করে জেগে উঠছে চিত্ত জোরে। জাহিন যথেষ্ট ধৈর্যশীল একজন পুরুষ মানুষ, কিন্তু আজ যেন নিজের ধৈর্যের সাথে লড়াইকে রয়ে কোলাতে পারছে না। প্রিয় নারীটির গভীর পরশ পেতে শরীর মন দুটো চঞ্চল হয়ে উঠছে। জাহিন শত চেষ্টা করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। শেষমেশ নিজের বুক থেকে অয়ন্তীকে সরিয়ে শুয়ে দিয়ে অয়ন্তীর গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। জাহিনের বরফের ন্যায় শীতল পরশ পেয়ে কেঁপে উঠে জাহিনকে শক্ত হাতে জড়িয়ে ধরে। অয়ন্তীর এক হাত জাহিনের পিঠে আর এক হাত জাহিনের ঘাড়ে। ধীরে ধীরে দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দে পুরো ঘর আন্দোলিত হলো। জাহিন স্ত্রীর সান্নিধ্যে এসে যেন নিজের দেহের যন্ত্রণাগুলো প্রায় ভুলতে বসেছে। হারিয়ে যাচ্ছে এক ভালোবাসার সুখের রাজ্যে। জাহিনের আজকের ভালোবাসাগুলো যেন অন্যরকম লাগছে অয়ন্তীর কাছে। কি হয়েছে মানুষটার? হঠাৎ এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? কিন্তু অয়ন্তীকে এসব ভাবনা থেকে জাহিনের অবাধ্য ঠান্ডা পরশগুলা টেনে হিঁচড়ে বের করে আনলো। দুজনে মত্ত হলো দুজনের উন্মাদনায়। রাত 2 বাজে। নিস্তব্ধ কক্ষে ফোনের কসকস ভাইব্রেট শব্দটা ক্ষণে ক্ষণে বেজে উঠছে। খলিল তালুকদার ঘুমের মাঝে বিরক্ত হয়ে কপালে ভাঁজ ফেলে বেডশিট টেবিলের উপরে রাখা ফোনটা হাতড়ে তুলে নিভু নিভু চোখে ফোনের স্ক্রিনে নজর ফেলে।
দেখেন ইংরেজি অক্ষরে বড় করে কে লেখা। খলিল তালুকদার তা দেখে সহসা শোয়া থেকে উঠে লাফিয়ে বসেন আর তড়িৎ বেগে ফোন ধরে কানের কাছে নিতেই অপর পাশের লোকটি ঝাড়ি দিয়ে বলল, এতক্ষণ লাগে কলটা ধরতে? খলিল তালুকদারের পাশে ঘুমিয়ে থাকা স্ত্রীকে এক পলক দেখে গায়ের শালটা জড়িয়ে ব্যালকনিতে আসে। শীতল দমকা হয়ে এসে সারা গায়ে বাড়ি খায়। ফোনের অপর পাশের মালিকটি পুনরায় বলল, কি হলো, কথা বলছো না কেন? খলিল তালুকদার ধীর গলায় বললেন, কি হয়েছে, এত রাতে কল দিয়েছো কেন? কল দিব না তো কি করব? ওই জাহিনের গাড়ির ব্রেক ফেল কি আপনি করিয়েছেন? খলিল তালুকদারের অবাক হয়ে পড়েন, ভ্রুদয়ে মাঝখানে ভাঁজে ফেলে বললেন, মানেটা হলো আপনি কি ওই জাহিনের গাড়ির ব্রেক কোনো গন্ডগোল ঘটিয়েছেন? কি বলছো এসব? আমি কেন জাহিনের গাড়ির ব্রেক ফেল করাতে যাব? হ্যাঁ, ভেবেছিলাম ওর ক্ষতি করব, কিন্তু পরে এই ভাবনা বাদ দিয়েছি। তার মানে আপনি এসব করেননি? না, আমি এসব করিনি। সত্যি বলছেন তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তাহলে কে করলো? খলিল তালুকদার আগ্রহের সহিত বললেন, জাহিন কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে? না, বেঁচে আছে। ধুর, কিন্তু এসব করলো কে? এটাই তো বুঝতে পারছি না কে করলো। এই শালা নিজের আশেপাশে এত শত্রু বানিয়ে রেখেছে যে কে কখন কার উপর অ্যাটাক করে বুঝে উঠতে পারি না। খলিল তালুকদার সন্ধিয়ান গলায় বলল, ওই ত্রিনবের হাত নেই তো এতে? জানি না, তবে খোঁজ চলছে কে এমনটা করেছে জানার জন্য। ঠিক আছে, তাহলে কে এই কাজটা করেছে আমাকে কিন্তু জানাবে। খলিল তালুকদার ফোন কেটে দেন। নিজেরই এখন চিন্তা লাগছে এটা ভেবে, এই ছেলেটার আশেপাশে এত শত্রু কেন? নির্বাচনের দিন কি আবার জাহিনের উপরে কোনোভাবে অ্যাটাক করবে নাকি কেউ? তবে এবার আর খলিল তালুকদার কিছু করবেন না, যা করার তো করেই রেখেছেন। দুর্নীতি করে নিজের পকেটে নিজের জন্য ভোট ভরে রেখে দিয়েছেন। ফজরের আজান পড়ছে, দূর থেকে আজানের শ্রুতিমধুর ধ্বনি ভেসে আসছে। পাখিদের আনাগোনা বাড়তে শুরু করেছে, তাদের কলরব ছড়িয়ে পড়েছে চারিদিকে ধীরে ধীরে। অয়ন্তী চোখ মেলে তাকায় আজানের ধ্বনি শুনে। জাহিন যখন এসেছে তারপর থেকে তার চোখে ঘুম নেই, কিন্তু রাতের শেষ প্রহরে একটু চোখ লেগে গিয়েছিল। অয়ন্তীর চোখে ঘুম না আসার কারণ একটাই, জাহিনের মাথার ব্যান্ডেজ। রাতে দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠার আগেই জাহিন ক্লান্ত হয়ে অয়ন্তীর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তখন অয়ন্তী জাহিনের মাথায় হাত বোলাতে নিলে হাতে জাহিনের মাথার ব্যান্ডেজ বাড়ি খায়। তারপর থেকেই শুরু হয় অয়ন্তীর নানান জল্পনা কল্পনা জাহিনের মাথার ব্যান্ডেজ নিয়ে। যদিও জানে জাহিন তাকে এই বিষয়ে একটা শব্দও বলবে না, কিন্তু তার তো স্ত্রী হিসেবে অধিকার আছে সবটা জানার। অয়ন্তী চোখ নামিয়ে ঘুমান্ত জাহিনের মুখশ্রীর দিকে তাকালো। ভোরের মৃদু আলোতে জাহিনকে দেখা যাচ্ছে, পরম শান্তিতে ঘুমাচ্ছে মানুষটা। কপালের ব্যান্ডেজের একটা জায়গা অল্প লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে এই জায়গাটা হয়তো কেটেছে। অয়ন্তী হাত বাড়িয়ে ক্ষত স্থানটা ছুঁয়ে দিল। জাহিন ভুরু কুচকে নিয়ে নিজেকে আর একটু গুটিয়ে নিয়ে অয়ন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরেই জাহিন চোখ মেলে তাকায়। চোখ মেলে তাকাতে অয়ন্তীর চোখের সাথে চোখ মিলিত হয়। অয়ন্তীর চোখের চাউনি অন্যরকম, হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই চাউনিতে। জাহিন সেটা টের বুঝতে পারছে। জাহিন ঢোক গেলে দীর্ঘশ্বাস ফেলে ভাঙ্গা গলায় প্রশ্ন করল, কি হয়েছে? অয়ন্তী দৃঢ় কণ্ঠে বলল, মাথায় ব্যথা পেয়েছেন কি করে? জাহিন কিছুক্ষণ নীরব থেকে শোয়া থেকে উঠে বসে। উঠে বসতেই চিনচিন করে কপালের কাটের স্থানটায় ব্যথা অনুভব করলো। জাহিন বড় বড় শ্বাস ফেলে ব্যথাটা সহ্য করে নিল। অয়ন্তী জাহিনের এমন অবস্থা দেখে শোয়া থেকে উঠে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে, মাথা ব্যথা করছে? ঠিক আছি আমি। অয়ন্তীর মেজাজ গরম হলো জাহিনের মুখে এই ঠিক আছি শুনে। আকস্মিক চেঁচিয়ে বলে উঠল, সব সময় ঠিক আছে বলে বেড়ান, কিন্তু আদৌ কি ঠিক আছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে আমার। জাহিন নির্বাক হয়ে তাকিয়ে রইল অয়ন্তীর দিকে। এই প্রথমবারের মতো স্ত্রী এমন রাগে কণ্ঠ শোনার সৌভাগ্য হলো তার। জাহিন কেমন নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখে অয়ন্তী পুনরায় তেতে উঠে বলল, কি হলো, এমন ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে আছেন কেন? জাহিন কিছু বলতে উদ্যত হতে নেবে, তখন অয়ন্তী রুক্ষ কণ্ঠে শাসানোর স্বরে বলে ওঠে, আপনি এমন একগুঁয়ে কেন জাহিন? ওই দিন পিঠে এত বড় একটা ব্যথা পেয়েছেন যেটার ক্ষত এখনো ভালো করে নির্মূল হয়েছে কিনা সন্দেহ আছে। আর আজকে মাথা ফাটিয়ে এসেছেন, মানে নিজের ওপরে এত কেন অত্যাচার করছেন আপনি? জাহিন মুগ্ধ নয়নে রাগান্বিত স্ত্রীর দিকে তাকিয়ে আছে। রাগলে তো খুব সুন্দর লাগে এই মেয়েকে, কেমন রাগে নাক ফুলাচ্ছে। মিষ্টি কণ্ঠস্বরটা রুক্ষ হয়ে গেছে। বিশেষ করে অয়ন্তীর এমন রাগে কণ্ঠে তার জাহিন নামটা বেশ লাগলো। জাহিনকে এমন নীরব থাকতে দেখে অয়ন্তী এবার ধরা কণ্ঠে বলল,
কেন আপনি এমন পাগলামো করছেন নেতামশাই? কেন নিজের দেহটার উপরে এতটা অত্যাচার করছেন? নিজের প্রতি একটু সদয় হন। যদি আপনার কিছু হয়েছে তাহলে একটিবার ভেবে দেখেছেন এই পরিবারের মানুষগুলার কি হবে? জাহিন মৃদু হেসে ভাবলেশীন গলায় উত্তর দিল, কার কি হবে জানি না, তবে তোমার অবস্থা যে শোচনীয় হবে সেটা বুঝতে পারছি। অয়ন্তী কেঁদে কুটে একাকার হয়ে বলল, আপনি মজা নিচ্ছেন না আমার সাথে? নিন, বেশি করে নিন মজা নিন। যখন আমার কিছু একটা হবে তখন বুঝবেন প্রিয় মানুষটার কিছু হলে বুকের ভেতর ঠিক কেমন লাগে। জাহিন চমকে উঠে অয়ন্তীর কথাটা শুনে, কি বলছে মেয়ে? পাগল টাগল হয়ে গেছে নাকি? তার যাই হয়ে যাক না কেন, অয়ন্তীর গায়ে একটা আঁচড়ও কাটতে দিবে না সে। আর সেই মেয়েকে না এমন অলক্ষণে কথা বলছে, এত বড় সাহস! জাহিন ডগি গলায় কিছু বলতে গিয়েও থেমে যায় স্ত্রীর এমন দিশেহারা অবস্থা দেখে। হৃদয় তোলপাড় হতে শুরু করলো। অয়ন্তী তখনও কাঁদতে ব্যস্ত। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে অয়ন্তীর বাহু ধরে নিজের বুকের মধ্যখানে চেপে ধরে নরম গলায় বলল, ঠিক আছে, আর কান্না করার দরকার নেই, চুপ করো। এখন থেকে নিজের উপর সদয় হব, ঠিক আছে? সাবধানেও চলাফেরা করব। অয়ন্তীর সময় নিয়ে কান্না থামলো, কিন্তু ফুফানো কমেনি। জাহিন অয়ন্তীকে নিজ বুক থেকে সরিয়ে অয়ন্তীর চোখের কোণায় জল মুছিয়ে মজা করে বলল, যেই হারে চোখের পানি ফেলছো, আজকে একটা পুকুর বানিয়ে ফেলা যেত সেই পানি দিয়ে। আর সেই পুকুর ভর্তি পানিতে মাছ চাষ করা যেত। তারপর আমি সেই মাছ বিক্রি করে মস্ত বড় লোক হয়ে যেতাম। অয়ন্তী নাক ফুলিয়ে বলল, বেশরম পুরুষ মানুষ, কোনো লজ্জা শরমের বালাই নাই। জাহিন ফিক করে হেসে উঠে বলল, খালি দিলে নাকি তুমি আমাকে? আপনাকে বকা খাওয়ার ব্যবস্থা করছি আমি, দাঁড়ান। জাহিন ভুরু কুচকে বলল, মানে? আমি গিয়ে সবাইকে আপনার এসব কীর্তির কথা জানাবো। বাড়ির সকলে জানুক তাদের বড় ছেলে তাদের কাছ থেকে ঠিক কি কি লুকাচ্ছে। অয়ন্তী কথাটা বলে বেড থেকে নেমে দরজার দিকে এগিয়ে যায়। জাহিন তো দেখে চেঁচিয়ে বলল, আরে অয়ন্তী, দাঁড়াও। কিন্তু কে শোনে কার কথা? অয়ন্তী ধপধপ পায়ে দরজার কাছে এসে হাত বাড়িয়ে দরজার ছিটকানি খুলতে উদ্যত হতে নেবে, তখনই জাহিন অয়ন্তীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? অয়ন্তী নিজেকে জাহিনের বাহুডোর থেকে মুক্ত করার প্রয়াস চালিয়ে বলল, ছাড়ুন আমাকে। জাহিন অয়ন্তীর মাথায় ফু দিয়ে বলল, সোনা বউ আমার, গরম মাথাটা ঠান্ডা করো। কথাটা বলে জাহিন আরো কয়েকবার অয়ন্তীর মাথায় ফু দিয়ে বলল,